এখানে পড়ছো এএসপি। এই এএসপি অ্যাকচুয়ালি ইজ আ ব্রাদার অফ পিএইচপি। তার মানে আমরা পিএইচপি যে জানলাম একটু আগে, যে পিএইচপি হচ্ছে গিয়ে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, সেম ভাবে এএসপি হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। পিএইচপি একটা ওপেন সোর্স স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, আর এএসপিটা টোটালি ওপেন সোর্স না, তবে হ্যাঁ আমরা এটা ব্যবহার তো ডেফিনেটলি করতে পারি। এবং এএসপিটা হচ্ছে গিয়ে মাইক্রোসফটের তৈরি। সো এএসপি স্ট্যান্ডস ফর, মনে রেখো এটা যে ফুল ফর্মটা তা হচ্ছে অ্যাক্টিভ সার্ভার পেজেস। এটা হচ্ছে এএসপির ফুল ফর্ম, যেটা আসলে মাইক্রোসফট যে আছে, আমরা সবাই জানি আমরা মাইক্রোসফটের বিভিন্ন প্রোডাক্ট সবাই ব্যবহার করি, কম বেশি বেশিরভাগ ব্যবহার করি ক্র্যাকড প্রোডাক্ট গুলো। তো এই মাইক্রোসফটের তৈরি একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়ে পিএইচপি, এএসপি। আচ্ছা, তো এইটা কি করতে পারে এএসপি, অন্যান্য মানে স্ক্রিপ্ট তো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করে করে, প্লাস এইটা হচ্ছে এইচটিএমএল এনাবলড। এটা পিএইচপি তেও আছে। পিএইচপি তেও যখন দেখবা তুমি কাজ করবে, পিএইচপি তেও তুমি এইচটিএমএল নিয়ে কাজ করতে পারো। তো মাইক্রোসফটেরই এই এএসপিটা প্রথম আসলে ইন্ট্রোডিউস হয়েছিল 1996 সালে। তখন থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত এটার 3টা ভ্যারিয়েন্ট এসেছে। তো তোমাদের পরীক্ষার জন্য আসলে এএসপি জিনিসটা কি, এবং এবং এরপরে বেশিরভাগ সময় আসে হচ্ছে এএসপি সম্পর্কে, যেহেতু শর্ট ফর্ম আসে, তো এএসপি জিনিসটা কি এবং এটার সুবিধা অসুবিধা এই জিনিসগুলো একটু লিখতে হয়। তো আপনাদেরকে এখানে কিছু সুবিধা আর অসুবিধা লিস্ট আউট করে দিয়েছি। এএসপি এবং পিএইচপি দুইটার মধ্যে খুব যে কি বলে এটাকে, আকাশ পাতাল ডিফারেন্সেস আছে, খুব সুবিধা আছে অসুবিধা আছে এরকম বিষয়টা না। পিএইচপিটা বলা যায় যে যে কোনো ল্যাঙ্গুয়েজের প্ল্যাটফর্মে আমরা ব্যবহার যেরকম করতে পারি, এএসপিটাও আমরা ব্যবহার করতে পারি। আর আহ, এখন এএসপি বেশি ব্যবহার করা হয়, তবে কম্পারেটিভলি পিএইচপিটাও ব্যবহৃত হয়। আর আরেকটা যে বিষয়টা হচ্ছে গিয়ে, পিএইচপির চেয়ে এএসপির ক্যাশিং টেকনোলজিটা বেশ ভালো থাকে। আপনাদের ক্যাশ মেমোরি বা ক্যাশিং কি বলতে পারবেন? নো মিস। এই ক্যাশ মেমোরি পড়ো নাই তোমরা? ক্যাশ মেমোরি পড়ো নাই তোমরা? আর্কিটেকচারে পড়ো নাই? এর আগে পড়ো নাই? কি অবস্থা! আল্লাহ! ক্যাশ মেমোরি কি করে? ক্যাশ মেমোরি হচ্ছে গিয়ে প্রসেস, খুবই টেম্পোরারিলি ভাবে খুবই হাই স্পিডের মেমোরি থাকে, র্যামের চেয়ে হাই স্পিড থাকে, যা টেম্পোরারি ডেটা স্টোর করতে পারে। তো প্রোগ্রামিং এর ক্ষেত্রে ক্যাশিং জিনিসটা কি? প্রোগ্রামিং এর ক্ষেত্রে হচ্ছে যখন তুমি বিভিন্ন ধরনের ডেটা নিয়ে কাজ করছো, বিভিন্ন ধরনের ডেটা টাইপ নিয়ে কাজ করছো, ডেটার ফাইল নিয়ে কাজ করছো, এদের মাল্টিপল কপি বিভিন্ন জায়গায় টেম্পোরারি হিসেবে স্টোর করে রাখে। তো এএসপি টা এই জিনিসটা খুব ভালো কাজ করে। তো এই জিনিসটা একটু পড়ে নেবেন আপনারা সবাই। তবে এটার যেটা বড় অসুবিধা, এই এএসপি মাইক্রোসফটেরই আন্ডারে ওদেরই একটা সংস্থা হচ্ছে আইআইএস বা ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস। তো এএসপি হচ্ছে গিয়ে এই আইআইএস এর উপরে খুব ডিপেন্ডেন্ট। খুবই স্বাভাবিক। ওরা তৈরি করেছে, ওরা নিজেদের হাত থেকে কখনোই কোনো কিছু ছেড়ে দেয় না। এবার অনেক প্ল্যাটফর্ম আছে, অনেকেই আছে যা যে যেটা বানাচ্ছে সেটার কোড দিয়ে দিচ্ছে, ওপেন সোর্স করে দেয়, কিন্তু মাইক্রোসফটের প্রোডাক্ট গুলো এরকম থাকে না, দে আর সোললি বিজনেস। না না না, লাইসেন্স নেওয়া লাগে না, লাইসেন্স নেওয়া লাগে না। তুমি ওই যে ভিজুয়াল বেসিক আছে, তারপরে হচ্ছে তোমরা যেটা ভিএস কোড আছে ওখান থেকে ব্যবহার করতে পারবে। আচ্ছা, এরপরে আসি আমরা এপিআই তে। আপনারা ভবিষ্যতে অনেকবার বা অনেকেই হয়তো শুনেছেন, এপিআই জিনিসটা মনে রেখো। এপিআই হচ্ছে এটা মানে ফুল ফর্ম হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং
ইন্টারফেস। সোজা বাংলায় যদি আমরা এপিআই জিনিসটা কি বলতে চাই, তাহলে হচ্ছে এপিআই একটা ব্রিজ হিসেবে কাজ করে। একাধিক সফটওয়্যারের মধ্যে ব্রিজ হিসেবে কাজ করে হচ্ছে এপিআই, সোজা বাংলায় যদি তুমি বলতে চাও। অর্থাৎ তুমি একাধিক সফটওয়্যার ব্যবহার করতে চাচ্ছ, একাধিক সফটওয়্যারের মধ্যে কমিউনিকেট করতে চাচ্ছ, ডেটা এক্সচেঞ্জ করতে চাচ্ছ, তখন তার মাঝখানে এখন একটা সফটওয়্যার হইতে পারে হচ্ছে জাভাতে লেখা, আর একটা হইতে পারে পিএইচপি তে লেখা। সো দুইটা দুই রকমের ল্যাঙ্গুয়েজ। তো আবার দুইটা দুই প্ল্যাটফর্মে কাজ করতে পারে, এইরকম ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম হতে পারে, ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজ হতে পারে, অথবা একই ল্যাঙ্গুয়েজেরই হোক না কেন, আলাদা আলাদা দুইটা মানে ইন্ডিপেন্ডেন্ট সফটওয়্যার, এদের মধ্যে তুমি যদি ডেটা এক্সচেঞ্জ করতে চাও, তখন তোমাকে ছোট্ট একটা সিস্টেম ব্যবহার করতে হয়, যার নাম হচ্ছে গিয়ে এপিআই বা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। এই এপিআই এর কাজই হচ্ছে বিভিন্ন ধরনের যে অ্যাপ্লিকেশন গুলো আছে তাদের মধ্যে একটা ব্রিজ তৈরি করা বা ইন্টারফেস তৈরি করে দেওয়া। তো তা আমরা তাহলে মনে রাখবো, যদি কেউ কখনো প্রশ্ন করে যে এপিআই জিনিসটা কি, এপিআই মনে রেখে মানে বলবেন যে এপিআই ইজ ওয়ান কাইন্ড অফ ব্রিজ অর ইন্টারফেস বিটুইন টু ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস। আচ্ছা, এরপরে আসি হচ্ছে এপিআই কিভাবে কাজ করে। তোমাদের বই যেটা আছে, বইয়ের বইয়ে এটা হচ্ছে পেজ নাম্বার কোথায়, পেজ নাম্বার 105। তোমাদের বইয়ের পেজ নাম্বার 105-এ এপিআই কিভাবে কাজ করে তার ছোট্ট একটা ছবি আছে, ব্লক ডায়াগ্রাম আছে। এই ব্লক ডায়াগ্রামটা আপনারা একটু ব্যবহার করবেন। আমি আপনাদেরকে কিভাবে কাজ করে তার মেইন কথাগুলো একটু বলে দিচ্ছি। আমি এখানে ব্লক ডায়াগ্রামটা রাখি নাই, এটা তোমাদের বইয়ে আছে এবং খুবই সহজ। এমন কিছু না যে জটিল কোনো ব্লক ডায়াগ্রাম, কোন অংশটা কেন বসিয়েছে বুঝতে পারছি না, এরকম কিছু না। সো এটা একটু দেখে নিবে ছবিটা। ছবিটা আছে হচ্ছে পেজ নাম্বার 105, 105-এ, ফিগার নাম্বার হচ্ছে 6.2। আচ্ছা, কিভাবে কাজ করে? কাজটা করে হচ্ছে চারটা ধাপে। প্রথম হচ্ছে গিয়ে এপিআই এর জন্য বা এপিআই ইন্টারফেসের জন্য বা কানেকশনের জন্য রিকোয়েস্ট করে। তারপরে যখন রিকোয়েস্ট করা হয় সেই রিকোয়েস্টটাকে প্রথমে প্রসেস করে, সেই প্রসেস অনুযায়ী রেসপন্স করে। তারপরে হচ্ছে গিয়ে উম কি বলে মানে করে ধরো এরকম, আমরা ছোটবেলায়, অনেক ছোটবেলায় ক্লায়েন্ট সার্ভার মডেল পড়েছি। তো ক্লায়েন্ট সার্ভার মডেলে আমরা দেখেছিলাম এরকম যে এইচটিটিপি রিকোয়েস্ট কিভাবে আহ, কাজ করে। ওখানে আমরা দেখেছিলাম যে ক্লায়েন্ট সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠায়, সার্ভার সেটাকে প্রসেস করে, তারপরে ওই অনুযায়ী ডেটাবেস থেকে ডেটা কালেক্ট করে, তারপরে সেটা নিয়ে হচ্ছে ক্লায়েন্টকে আবার ব্যাক করে রিপ্লাই দেয়। এপিআই ইজ অ্যাকচুয়ালি ওই ক্লায়েন্ট সার্ভার যে মডেল আছে অনেকটা ওই রকম। প্রথমে আমরা ক্লায়েন্ট বলতে পারি যে সে হচ্ছে কে রিকোয়েস্ট করে, অর্থাৎ প্রথমে কোনো একটা সফটওয়্যার অন্য কোনো সফটওয়্যার থেকে কোনো একটা ডেটা নেওয়ার জন্য রিকোয়েস্ট করে। 1 নাম্বার স্টেপ এটা হচ্ছে রিকোয়েস্টে। 2 নাম্বার স্টেপ হচ্ছে গিয়ে এই রিকোয়েস্টে এপিআই এর যে সার্ভার আছে, এপিআই এর যে সার্ভার আছে, আমরা এপিআই নেটের থ্রুতে ব্যবহার করি অলওয়েজ। সো এপিআই এর যে সার্ভার আছে সেই সার্ভারে পাঠায় যে আপনি এই রিকোয়েস্টটা দেখেন, চেক করেন অথেন্টিক কিনা। যদি অথেন্টিক হয় তাহলে যে সফটওয়্যারের কাছ থেকে সে ডেটাটা নিতে চাচ্ছে তার কাছে আপনি এক্সচেঞ্জ করেন। এটা হচ্ছে প্রসেসিং। যখন হচ্ছে গিয়ে দেখে যে না, রিকোয়েস্টটা ভ্যালিড রিকোয়েস্ট হয়েছে, তখন ওই রিকোয়েস্টটা পরবর্তী যে সফটওয়্যারের কাছ থেকে আসলে তথ্য নিতে চাচ্ছে তার কাছে পাঠিয়ে দেয়। এবং সেই তথ্যটা পাঠানোর পরে ওই যে সফটওয়্যারের কাছ থেকে নিতে চাচ্ছে দ্বিতীয় যে হচ্ছে সার্ভার, সে আবার রেজাল্টটা এপিআই কেই পাঠায়। এবং পরবর্তীতে ক্লায়েন্ট কি করে, এপিআই এর থ্রুতেই
রেজাল্টটা বা ফিডব্যাকটা পায়, যেটা হচ্ছে ডেলিভারি। এই হচ্ছে চারটা স্টেপ, একটা হচ্ছে রিকোয়েস্ট, একটা হচ্ছে প্রসেসিং, একটা হচ্ছে রেসপন্স, আর একটা হচ্ছে ডেলিভারি। এরপরে তোমাদের জন্য যেটা বেশি ইম্পর্ট্যান্ট আসলে এপিআই কিভাবে কাজ করে তারপরে, এবং এখান থেকে তোমাদের শর্ট নোট মাঝে মাঝে আসে, তা হচ্ছে এপিআই কত ধরনের হতে পারে। এপিআই কত ধরনের হতে পারে, তো এপিআই আমি এটা এখানে লিখি নাই। এপিআই কে তুমি এমনিতে তিনটা ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে গিয়ে ওয়েব এপিআই, যেটা হচ্ছে বিভিন্ন ওয়েব সার্ভিস ব্যবহার করে করে, অথবা লোকাল এপিআই, তুমি তোমার নিজের ডিভাইসে এপিআই বানিয়েছো, সেটা দিয়ে লোকালি তুমি বিভিন্ন সার্ভিস দিচ্ছ, থ্রু দ্য ইন্টারনেট না, পুরা দুনিয়ার কাছে তুমি প্রকাশ করো নাই, দ্যাটস লোকাল এপিআই। আর হচ্ছে গিয়ে প্রোগ্রাম এপিআই, এটা হচ্ছে এপিআই এর একটা ধরন আছে, আমরা ওটা দেখবো। এপিআই বিভিন্ন প্রোটোকল আছে, বিভিন্ন নিয়ম মেনে চলে, ওই নিয়ম অনুযায়ী যখন তুমি কোনো একটা এপিআই ব্যবহার করছো তখন ওটাকে আমরা বলছি হচ্ছে প্রোগ্রাম এপিআই। তো এপিআই এর যত প্রোটোকলস আছে, নিয়ম আছে, অনেকগুলো আছে। তুমি যদি দেখো এপিআই লিস্ট আউট করতে চাও অনেকগুলো পাবে। তার মধ্যে এখানে আমি চারটা লিখে রেখেছি যেগুলো মোটামুটি তোমাদের পরীক্ষাতে আসে। তো এক নম্বর হচ্ছে রেস্ট এপিআই, দুই নম্বর হচ্ছে সোপ এপিআই, তিন নম্বর হচ্ছে এক্সএমএল আরপিসি, আর চার নম্বর হচ্ছে জেসন আরপিসি। এখন আসেন প্রথমে আসি রেস্ট এপিআই। আপনারা যারা এপিআই নিয়ে কাজ করবেন তারা অধিকাংশ সময় দুইটা এপিআই নিয়ে বেশি কাজ করবে। একটা হচ্ছে রেস্ট, সবচেয়ে বেশি পপুলার, আর এরপর হচ্ছে জেসন এপিআই, যেটা বা জেসন আরপিসি যেটা আছে। তো রেস্ট এপিআই এর বিষয়ে আছে। রেস্ট এপিআই যেটা, রেস্ট এপিআই এর কাজ হচ্ছে গিয়ে সে বিভিন্ন মেথড টেথড ব্যবহার করে ও মানে ওয়েবের থ্রুতে দেখা যায় হচ্ছে কমিউনিকেশন করতে হেল্প করে। এবং রেস্টের ফুল ফর্ম যদি আমরা মানে জানতে চাই তাহলে এটার ফুল ফর্ম হচ্ছে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। এখন রেস্ট এপিআই এ যখন ডেটা ট্রান্সফার হয়, ডেটা কোন ফরম্যাটে ট্রান্সফার হয়, মনে রেখো ডেটা কিভাবে উপস্থাপিত হবে, কিভাবে ডেটাটা প্রকাশ করব আমরা, তার বিভিন্ন ফরম্যাট আছে। যার মধ্যে একটা কমন ফরম্যাট হচ্ছে গিয়ে জেসন ডেটা। জেসন ডেটা যেটাকে বলা হয় হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। খুবই সিম্পল ওয়েতে ডেটাকে রিপ্রেজেন্ট করার একটা ওয়ে হচ্ছে গিয়ে জেসন। তো রেস্ট এপিআই তেও যখন কমিউনিকেট করা হয় তখন ডেটাগুলো জেসন ফরম্যাটে বেশিরভাগ সময় কমিউনিকেট বা এক্সচেঞ্জ করা হয়। এরপর হচ্ছে সোপ। আই গেস এখন এখানে নাই সামনে, তবে আমি তোমাদেরকে সোপটা সম্পর্কে আর একটু বিস্তারিত আহ, কিছুদিন পরে আবার একটু বলবো। তো সোপ যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে সিম্পল অবজেক্ট অ্যাক্সেস প্রোটোকল। এইটা ব্যবহার করা হয় হচ্ছে এক্সএমএল ব্যবহার করে। আমরা একটু পরে আমরা দেখব এক্সএমএল কি। এক্সএমএল হচ্ছে এইচটিএমএল যে আমরা জানি বা সামনে আমরা পড়বো। এইচটিএমএল খুব সুপরিচিত একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সেম আরেকটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে এক্সএমএল, এটাও খুব জনপ্রিয়। আমরা হয়তো অতটা ব্যবহার করি না, কিন্তু অনেক ক্ষেত্রে মানুষ এইচটিএমএল এর চেয়ে বেশি প্রেফার করে এক্সএমএল কে। তো এক্সএমএল যেটা, সেই এক্সএমএল ফরম্যাট ব্যবহার করে হচ্ছে গিয়ে সোপ এপিআই তে ডেটা ট্রান্সফার হয়ে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে গিয়ে আরপিসি। আরপিসি বা এক্সএমএল আরপিসি যেটা আছে, আরপিসি আলাদাও আছে। যদি তুমি এপিআই টাইপ আলাদা লেখো যে আরপিসি, সেটাও সব মানে হবে, ওটাও সঠিক হবে। তো আরপিসি মানে হচ্ছে আমরা বলছি রিমোট প্রসিডিওর কল। আমরা এটা বলা হয় যে এটা অনেকটা ওএস, বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট ওএস যেগুলো আছে, একটা ওএস তার নিজস্ব যে বিভিন্ন ধরনের সিস্টেম সফটওয়্যার গুলো আছে তাদের মধ্যে ডেটা এক্সচেঞ্জ করার জন্য যে নিয়মটা বা যে রুলসটা মেনে চলে বা যে ফরম্যাট মেনে চলে, সেটাকে বলা হয় হচ্ছে আর পি সি। এটা কি 2400 সামথিং?
আর কি কোনো রোল নাই? 2 20 30 20 10? এই ব্যক্তিটা কে? তোমার নামটা একটু লেখো। এটা তো কোনো, হোয়াট ইজ দিস? একটা মোবাইলের ইয়ে তো হয় না, মডেলও তো হয় না। আর আসিফ আছো অথবা ইবিতা, আমাকে একটু ইয়েটা পাঠিও, অ্যাটেন্ডেন্সটা পাঠিও। এই তোমরা কি কেউ চেনো ওকে ম্যাম। আচ্ছা, না ম্যাম। যেই জয়েন করেছো আহ, নিজের নাম লিখে তারপরে ক্লাস করো। আর যদি নাম চেঞ্জ না করো তাহলে আমি রিমুভ করে দেই, বিকজ আননোন পার্সনকে ক্লাসে রাখবো না। ম্যাম আসসালামু আলাইকুম, আমি হামিদা 48, এইটা ঠিক করতে পারতেছি না। বুঝতে পেরেছি। ইনি হচ্ছেন হামিদা 48, সবাই মনে রাখবেন। ওকে, আসেন। কি যেন পড়াচ্ছিলাম আমি ভুলে গিয়েছি। ওকে, তো এক্সএমএল আর পিসি যেটা আছে, এইটা মূলত কি করে? এটা হচ্ছে কি এক্সএমএল এবং মানে আরপিসি যেটা আছে, রিমোট প্রসিডিওর কল, সে এক্সএমএল টাইপ অফ ডেটা ব্যবহার করে ডেটা এক্সচেঞ্জ করে, এই কারণে এটার নাম হচ্ছে এক্সএমএল আরপিসি। আর আরেকটা হচ্ছে জেসন আরপিসি, সে হচ্ছে জেসন টাইপের ডেটা ব্যবহার করে, এক্সএমএল ব্যবহার না করে, এই কারণে এটার নাম হচ্ছে জেসন আরপিসি। কে গো? কে মিউট? যে কারে কি লেখে, একটা দিছে হচ্ছে স্মাইলি আর একটা দিছে মিউট। ওকে, এরপরে আসেন। এরপরে যেটা এপিআই সম্পর্কিত এইটুকুই, এবং মনে রাখেন আপনারা এপিআই সম্পর্কিত যখন প্রশ্ন আসবে তখন আপনারা করবেন। এপিআই এর বেশিরভাগই আসে হচ্ছে ধরো জেসন এপিআই সম্পর্কে লেখো, রেস্ট এপিআই সম্পর্কে লেখো, এরকম। আচ্ছা, তোমাদের জন্য একটা নিউজ, নিউজ না এটা, তোমাদের জন্য তেমন কিছু না, তারপরও তোমাদের সাথে শেয়ার করে রাখি। তোমাদের আফরোজা ম্যাডাম যিনি আছেন, ওনার বাবা স্ট্রোক করেছেন গতকালকে রাত্রে। ম্যাডামের বাবা স্ট্রোক করেছেন, উনি এখন হসপিটালে ভর্তি আছেন। তো একটু দোয়া করো ওনার বাবার জন্য। আচ্ছা, ম্যাম আসেন কোন পড়ায় আসি আমরা। হসপিটালে আছেন? ম্যাম কোন হ্যাঁ, হসপিটালে আছেন বলা যাবে? হ্যাঁ, উনি নিউরোসায়েন্সে আছেন, নিউরোসায়েন্স হসপিটালে আছেন। ওনাকে মানে করে এনেছে তো, ওনারা একটু গ্রামে ছিলেন, একদম তাড়াহুড়া করে রাত্রে করেছে, রাত্রের মধ্যে নিয়ে এসেছে। ও আচ্ছা, আমি না এটা আচ্ছা। করে ফেলেছি, কেটে ফেলেছি। তো ওখানে ভর্তি করেছে। আচ্ছা, নিউরো সায়েন্সে কারো পরিচিত কোনো অফিসে কাজ করে মানুষ আছে? ওই যে হিসাবে, কি বলে, কাস্টমার কেয়ারে? ওনাদের এখানে একটা প্রবলেম আছে, ওনাদের ওখানে প্রবলেম হচ্ছে ওনাদের উম, খুব সীমিত থাকে, কেবিনস খুব সীমিত থাকে। ঠাস করে কেউ গেলে বা অনেক আগে থেকে তো আর কেউ করে রাখে না, বুকিং দিয়ে রাখে না, কিন্তু ওনাদের ওখানে গেলে দেখা যায় এই সার্ভিস গুলো খুব ঝামেলা করে পেতে হয়। হয় তোমার কোনো রেকমেন্ডেশন লাগে বা লাগে, এই টাইপের ছাড়া ওনাদের ওখানে মনে হয় কেবিন সংখ্যা মাত্র 32টা। তো খুব টাফ ওটা পাওয়ার জন্য, পাওয়া। আচ্ছা, আমরা পড়ালেখায় ব্যাক করি, ওসব কথাবার্তা বাদ দিই। আসেন, অ্যাপাচি সার্ভার নিয়ে কথা বলছিলাম, এটা নিয়ে বলি। আমরা যখন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ গুলো নিয়ে কাজ করি,
সার্ভার সাইড কোনো কিছু নিয়ে যখন কাজ করি আমরা, তখন আমাদের সার্ভারের প্রয়োজন হয়। যেমন পিএইচপি একটু আগে বললাম, পিএইচপির জন্য আমাদের পিএইচপিটা রান করার জন্য আমাদের সার্ভারের প্রয়োজন হয়। তুমি নর্মালি যদি এইচটিএমএল লেখো, খুব ইজিলি এইচটিএমএল কে তুমি ব্রাউজারে রান করতে পারবে, তার জন্য স্পেশাল কোনো ধরনের সফটওয়্যারের প্রয়োজন হয় না। কিন্তু যখন তুমি পিএইচপি ব্যবহার করবে, যখন তুমি এএসপি ব্যবহার করবে, এই টাইপের ল্যাঙ্গুয়েজ গুলো যখন তুমি ব্যবহার করবে, তখন তোমাদের বা আমাদের কিছু সার্ভারের প্রয়োজন হয়। ওই সার্ভারের থ্রুতে আমরা ওই ল্যাঙ্গুয়েজ গুলো রান করতে পারি, কারণ এগুলো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। আবার জাভাস্ক্রিপ্ট যেটা আছে, তার জন্য আমাদের আবার সার্ভার লাগে না, কারণ এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ থাকে। তো যাই হোক, এই অ্যাপাচে হচ্ছে একটা ওপেন সোর্স সার্ভার সফটওয়্যার, যা ব্যবহার করে আমরা এই যে সার্ভার সাইড যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলো আমরা রান করতে পারি। এবং এবং মনে রাখো, এই যে অ্যাপাচি আমরা ব্যবহার করি, এটা হচ্ছে সবচেয়ে কমন গুলোর মধ্যে একটা। আরেকটা এরকম আছে কমন একটা, সেটা হচ্ছে এন এন জি INX, মানে এনজিন এক্স। এনজিন এক্স এর শর্ট ফর্ম হচ্ছে NGINX। এটাও আরেকটা ফ্রি হচ্ছে গিয়ে সার্ভার সফটওয়্যার। তবে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, বা আমাদের এখানে আমরা বেশি ব্যবহার করি অ্যাপাচে। তবে অ্যাপাচে তুমি যদি পুরো মানে সবাই, যত মানুষ আছে তাতে যদি তুমি পার্সেন্টেজ করো, তাহলে 31%-এর মতো মানুষ দুনিয়াতে অ্যাপাচি ব্যবহার করে। তার চেয়ে এনজিনেক্সটা একটু বেশি মানুষই ব্যবহার করে। এনজিনেক্স ব্যবহার করে প্রায় 34% ব্যক্তি। আর এছাড়া আরো বিভিন্ন ধরনের আছে, ওগুলো অন্যরা করে, মানে অন্য ইয়েগুলো করে। তো এবারে আসেন অ্যাপাচি, তাহলে জিনিসটা কি অ্যাপাচি মনে রাখেন। অ্যাপাচি হচ্ছে একটা ওপেন সোর্স ওয়েব সার্ভার সফটওয়্যার, যেটা অ্যাপাচি নামক যে একটা কোম্পানি আছে, অ্যাপাচি সফটওয়্যার ফাউন্ডেশন, তারাই এটা তৈরি করেছে। এবং যখন অ্যাপাচি কাজ করে, তোমরা জ্যাম্পের নাম শুনেছো কিনা আমি জানি না। তোমরা যখন 7th সেমিস্টারে উঠবে, তখন তোমরা এই এইচটিএমএল পড়বে, ওয়েব ইঞ্জিনিয়ারিং পড়বে, ওখানে তোমাদেরকে কিছু ক্রস প্ল্যাটফর্ম সফটওয়্যার সম্পর্কে জানতে হবে, বা কিছু সফটওয়্যার সম্পর্কে জানতে হবে যারা এই যে সার্ভার সফটওয়্যার গুলো এনাবল করার জন্য হেল্প করে। তার মধ্যে একটা হচ্ছে জ্যাম্প। ওই জ্যাম্পে যে সার্ভার সফটওয়্যার থাকে তার নাম হচ্ছে অ্যাপাচি। তো ওই ব্রাউজারের থ্রুতে আমরা ওই জ্যাম সফটওয়্যারটা ব্যবহার করে অ্যাপাচির যে এইচটিটিপি সার্ভার আছে সেটাতে আসলে আমরা নক করি বা রিকোয়েস্ট করি, তারপরে সেখান থেকে ওরা আবার দেখা যায় ফিডব্যাকটা প্রদান করে, এবং ওইটা আমরা ব্রাউজারের থ্রুতেই আবার দেখতে পারি। 7th সেমিস্টারে উঠে যখন হচ্ছে তোমরা আসলে জ্যাম্প রান করে দেখবে, তখন এটা হয়তো আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবে। বাস আপাতত মনে রাখো। তো অ্যাপাচি কি করে, বা অ্যাপাচি কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি, যত ধরনের ওএস আছে, লিনাক্স বলো তুমি, উইন্ডোজ বলো তুমি, ম্যাক ওএস বলো, এগুলোতে এটা ব্যবহার হয়। হ্যাঁ, এটা ওয়েব বেসড যেহেতু, সো এটা মোবাইল বেসড না। সো অ্যান্ড্রয়েডে এখন আমরা এটা ব্যবহার ওরকম করে করি না। বেশি এটা ব্যবহার হয় হচ্ছে ডেস্কটপ বেসড যেগুলো আছে সেগুলোতে, বা লিনাক্স, উইন্ডোজ এবং ম্যাক, এই তিনটাতে বেশি। এবং এখানে আমরা তোমরা মডিউলের ডিজাইন সম্পর্কে আম, জানি না তোমাদের কতটুকু ধারণা আছে। মডিউলের ডিজাইন হচ্ছে যখন তুমি কোনো সফটওয়্যার বানাবে, কোনো একটা সিস্টেম বানাবে, তার প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা মডিউল হিসেবে তুমি ভাগ করে নিবে। যেমন খুব খুব কমন একটা মডিউল ডিজাইন হচ্ছে MVC, মানে মডেল ভিউ কন্ট্রোল। অর্থাৎ এইখানে তোমার দেখ, মানে যখন একটা ইউজার ইন্টারফেস দেখবে সফটওয়্যারের, তখনকার যে কোডিং টুকু আছে সেটা হচ্ছে ভিউ নামক যে মডেল আছে তার অন্তর্গত থাকবে, সেখানে কোডিং হবে। এবং ব্যাকএন্ডে যত কাজ হচ্ছে, ইউজার যেটা দেখতে পাচ্ছে না, ব্যাকএন্ডে যত কাজ হচ্ছে সেটা কন্ট্রোল নামক যে অংশটা আছে সেখানে হবে। এটা এরকম না ফিজিক্যাল কোনো হার্ডওয়্যারে আলাদা আলাদা করে, এটা আসলে কোডিংটাকেই তুমি দুইটা সেগমেন্টে বা দুইটা মডেলে ভাগ করে নিচ্ছ।
তো অ্যাপাচে এই ধরনের মডিউলার ডিজাইন গুলোকে সাপোর্ট করে। তারপরে হচ্ছে কি, বিভিন্ন ধরনের ডাইনামিক কন্টেন্ট গুলো যখনই তুমি ডেটাবেস কানেক্ট করতে যাবে, ইউজারের ইন্টারাকশন কানেক্ট করবে, তখন ওটাকে বলি আমরা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তো এই ডাইনামিক বিভিন্ন কন্টেন্ট সাপোর্টের জন্য যে ধরনের ল্যাঙ্গুয়েজ গুলো আছে, আমরা এখন সবাই খুব ব্যবহার করি পাইথন, খুব ভালো কাজ করে, মেশিন লার্নিং এর জন্য খুব ভালো। পিএইচপি আমরা ব্যবহার করি, এএসপি আমরা ব্যবহার করি, পার্ল ব্যবহার করি, এদের সবাইকে এই অ্যাপাচে সাপোর্ট করে। তারপর হচ্ছে গিয়ে মানে ভার্চুয়াল হোস্টিংটা সাপোর্ট করে। ভার্চুয়াল হোস্টিং অনেকটা হচ্ছে এইরকম, তুমি অ্যাকচুয়ালি তোমার হোস্ট ডিভাইস যেটা আছে সেটাতে না হয়ে তুমি একটা লজিক্যাল ভার্চুয়ালি তুমি আহ, ইয়ে করছো, হোস্টিংটা প্রোভাইড করছো, কাইন্ড অফ লাইক কোথা থেকে তোমার অ্যাকচুয়ালি ক্লায়েন্ট বা সরি কোথা থেকে তোমার অ্যাকচুয়ালি সফটওয়্যার গুলো সার্ভড হচ্ছে, হোস্টেড হচ্ছে, এটা তুমি জানো না। কিন্তু তোমাকে একটা কমন প্ল্যাটফর্ম হয়তো দেখাচ্ছে যে এখান থেকে আপনারটা সবকিছু ভার্চুয়ালি আমরা ভার্চুয়ালি আসলে তুমিও বুঝবে না বা ইউজাররা বুঝবে না, কিন্তু একটা কমন প্ল্যাটফর্ম থাকে যে এইখান থেকে সবকিছু হচ্ছে হোস্ট করা হচ্ছে। বাট অ্যাকচুয়াল ঠিকানা ওই যেটা দেখানো হচ্ছে সেটা না হয়ে অন্য কোনো হার্ডওয়্যারে হয়তো আছে। এরকম গুলোকে আমরা বলি হচ্ছে ভার্চুয়াল হোস্টিং। এবং এখানে বিভিন্ন ধরনের সিকিউরিটি যে বিভিন্ন বিষয়গুলো আছে, আচ্ছা এখানে খেয়াল রেখো, এটার পাশে লেখা আছে কন্ট্রোল, ওটা ছবিটা রাখার সময় আমি খেয়াল করি নাই, ও এলটা কেটে গিয়েছে। বিভিন্ন ধরনের সিকিউরিটির যে প্রোটোকল গুলো আছে, যেমন এসএসএল, টিএলএস। আচ্ছা আপনারা কি নেটওয়ার্কিং করছেন, আপনারা কি এসএসএল পড়েছেন? না ম্যাম, এখনো করি নাই। তোমরা সকেট লেয়ার বা ট্রান্সপোর্টেশন লেয়ার এই টাইপের কিছু পড়ো নাই? ট্রান্সপোর্ট লেয়ার জি ম্যাম, পড়েছি। জি ম্যাম, পড়েছি। আচ্ছা, এসএসএল এর পূর্ণরূপ হচ্ছে সকেট, সিকিউর সকেট লেয়ার। আর টিএলএস হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি। এই দুইটা মিলায় হচ্ছে গিয়ে এসএসএল টিএলএস একসাথে বলা হয়। মানে হচ্ছে গিয়ে ক্লায়েন্ট সার্ভার যে মডিউল গুলো আছে সেখানে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে সিকিউর ওয়েতে ডেটা কমিউনিকেট করার জন্য একটা প্রোটোকল। তো এই ধরনের প্রোটোকল গুলো হচ্ছে অ্যাপাচে সাপোর্ট করে। অথেন্টিকেশনের বিষয়টা যেটা মানে হচ্ছে ওই যে যখন কোনো রিকোয়েস্ট পাঠানো হয়, ভ্যালিড ইউজার রিকোয়েস্ট পাঠিয়েছে কিনা সেটা চেক করা, অথেন্টিকেশন। এবং কিভাবে কোন অংশ কাজ করবে, কোন অংশটা ইউজার অ্যাক্সেস করতে পারবে, কোন অংশ পারবে না, এটা হচ্ছে সার্ভারের, ওগুলো তুমি কাস্টমার আমরা করে এটার ব্যবহার কি, এটার ফিচার কি, এই টাইপের কোশ্চেন। এর বাহিরে খুব টেকনিক্যাল কোশ্চেন ওরকম এমবেডেড সিস্টেম থেকে আসবে না। এরপরে আসেন এক্সএমএল। আচ্ছা ইমিতা, তোমাকে একটা কাজ দিব আমি। জি ম্যাম। আসো জি ইমিতা, ম্যাম। তোমাকে কাজ দিব কারণ সবগুলোই ফাঁকিবাজ, ইনক্লুডিং ইউ। কিন্তু কিন্তু হচ্ছে আমার আসলে একজনকে দিয়ে করাইতে হবে, দ্যাটস ওয়াই তুমি তুমি এটা করবে। সেটা হচ্ছে আমি তোমাদের এমবেডেড সিস্টেমের সিলেবাস যতটুকু দেখেছি, আমার দেখা মতে তোমাদের এমবেডেড সিস্টেমের সিলেবাস প্রায় 70%-এর মতো কমপ্লিট। তো আপনি যেটা ওকে ম্যাম। করবেন একটু, আপনি এমবেডেড সিস্টেমের যে সিলেবাসটা আছেন এটা একটু চেক করবেন, যা যা পড়িয়েছি, যে যে টপিক ওয়াইজ পড়িয়েছি এগুলো একটু চেক করবেন।
চেক করে একটু আমাকে বলবেন যে কোন কোন টপিকগুলো একটু বাকি আছে। যদি আমি কোনোটা মানে করে যাই, স্কিপ করে যাই ভুলে, তাহলে আমি আবার ওটা কন্টিনিউ করবো তোমাদের। তবে আমার যতটুকু ধারণা, আমি যতটুকু দেখেছি, তোমাদের 70%-এর মতো আই থিঙ্ক কমপ্লিট হয়ে গিয়েছে। এটা একটু দেখে আমাকে বলবো। আচ্ছা ম্যাম। আচ্ছা, এরপরে আসেন এক্সএমএল। আমাদের সময় আছে আর 5 মিনিট। তো এক্সএমএল আবারও বলছি একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এমএল এটার মানে হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর এক্স এ আসে হচ্ছে এক্সটেন্সিবল। তো এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা এইচটিএমএল এর সাথে এটা কিভাবে আলাদা, এটা একটু বোঝার চেষ্টা করো। এইচটিএমএল এ আমরা বিভিন্ন ট্যাগ ব্যবহার করি। ধরো তুমি কোনো একটা শব্দকে বা কোনো একটা লেখাকে, কোনো একটা প্যারাগ্রাফকে, বা তোমার যত কন্টেন্ট আছে সবকিছুকে তুমি বোল্ড দেখাইতে চাচ্ছ। তার জন্য এইচটিএমএল এ বলে দেওয়া হয়েছে যে তোমার একটা ট্যাগ আছে যেটা হচ্ছে বি। বি দিয়ে লেখা হয়, বি ট্যাগ, অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভেতরে বি লেখা হয়। এই বি ট্যাগের ভেতরে তুমি যাই লিখবা, যা কিছু লিখবা সবকিছু বোল্ড দেখাবে। এইটা তোমাকে প্রি ডিফাইন্ড, আগে থেকে বলে দেওয়া হয়েছে এইচটিএমএল এ, যে তোমার মানে বোল্ড করার জন্য বি ব্যবহার করবা। যদি কোনো কিছু নিচে আন্ডারলাইন দিতে হয়, ইউ ব্যবহার করবা তুমি। যদি তোমার হচ্ছে গিয়ে আহ ধরো ইটালিক করতে হয়, একটু ডান দিকে বেঁকে মানে হেলে থাকবে, এরকম যদি ব্যবহার করতে হয়, তাহলে তুমি আই ব্যবহার করবা। এই যে এরকম আলাদা আলাদা প্রি ডিফাইন্ড ট্যাগ বলে দেওয়া আছে এইচটিএমএল এ, এই বিষয়টা এক্সএমএল এ নাই। এক্সএমএল এ তুমি তোমার নিজের মতো করে ট্যাগ ডিফাইন করে নিতে পারো। এবং এই কাজটা অনেকেই যারা ওয়েব ডিজাইনিং এর কাজ করেন তাদের জন্য খুবই ভালো, যে আমি আমার নিজের মতো করে অ্যাকচুয়ালি ডেটাটা কিভাবে রিপ্রেজেন্টেড হবে সেটা আমি আমার নিজের মতো করে বলে দিতে পারছি। এই জিনিসটা হচ্ছে এক্সএমএল এর সুবিধা, যে এইচটিএমএল এ যেখানে আমাকে মানে আলাদা যে যে সেট অফ ট্যাগস দিয়ে দেওয়া হচ্ছে সেটার উপরে আমি ডিপেন্ডেন্ট, কিন্তু এক্সএমএল এটা না। এক্সএমএল এ আমি আমার নিজের মতো করে ট্যাগ ডিফাইন করে নিতে পারছি, এইটা। আর এক্সএমএল যেটা করে, ডেটা কিভাবে রিপ্রেজেন্টেড হবে বা ডেটাটা অ্যাকচুয়ালি কিভাবে কোনটার পরে কোনটা কানেক্টেড আছে, কোনটার পরে কোনটা আসবে, এই জিনিসটার উপরে এক্সএমএল বেশি জোর দেয়। আর এইচটিএমএল হচ্ছে গিয়ে তোমার ইউজার ডেটাটাকে কিভাবে দেখতে পাচ্ছে, লেখাটাকে একটু বড় করব, লেখাটাকে একটু ব্লু কালার করে দিব, এই জিনিসগুলোতে বেশি ফোকাস দেয় এইচটিএমএল। এই সবই এক্সএমএলও করা যায়, কিন্তু এইচটিএমএল এর ফোকাস এটাতে বেশি থাকে। এবং এক্সএমএল হচ্ছে সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ তুমি যে কোনো প্ল্যাটফর্মের সফটওয়্যারে, যে কোনো ধরনের হার্ডওয়্যারে ইজিলি এক্সএমএলটা তুমি কাজে লাগাতে পারো। এই এবং এক্সএমএল এটা আসলে এইচটিএমএল এরও একটা বৈশিষ্ট্য, অন্যান্য যত ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ আছে সেগুলোর সাথে কম্পেটিবল এটা। এবং এক্সএমএল কে তুমি একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে খুব ইজিলি তুমি ট্রান্সপোর্ট করতে পারো বা আপগ্রেড করতে পারো কোনো ধরনের ডেটা লস ছাড়া। এইচটিএমএল এর কিছু কিন্তু আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এইচটিএমএল এ যদি তুমি HTML ভার্সন 5 ব্যবহার না করো, আমরা এখন হচ্ছে গিয়ে 5 ব্যবহার করি, আগে ধরো ছিল HTML4। তো ওখানে এরকম ছিল, HTML4 এর কিছু ফিচার ছিল বা HTML5 এর এখন কিছু ফিচার আছে যেগুলো 4 এ অ্যাভেলেবল ছিল না, তোমাকে নতুন করে ওগুলো এডিট করে নিতে হচ্ছে। কিন্তু এক্সএমএল এর এটা হচ্ছে সুবিধা, তুমি কোনো ধরনের এত হ্যাপা ছাড়া ইজিলি তুমি আপগ্রেডেশন করতে পারবে। এবং এইচটিএমএল এর এই সুবিধাটা নাই, তুমি ভ্যালিডেশন করছো। এইচটিএমএল এ যখন আমরা কোনো কিছু ভ্যালিডেশন করতে চাই তখন আমরা জাভাস্ক্রিপ্ট অ্যাড করি এইচটিএমএল এর সাথে, কিন্তু এক্সএমএল এর কিছু ইনবিল্ট ভ্যালিডেশন
ক্যাপাবিলিটিস দিয়ে দেওয়া আছে। আর এক্সএমএল ইউনিকোড ফলো করে বা ইউনিকোড সাপোর্ট করে। তোমরা কি জানো ওই যে এটা হচ্ছে আইসিটির পোলাপানদের জন্য এমসিকিউ, ইউনিকোড দিয়ে মোট কতগুলো হোয়াট শুড আই সে ইউনিকলি ইউনিক ক্যারেক্টার আমরা ডিফাইন করতে পারি, বা কতগুলো ইউনিক ক্যারেক্টার আমরা ব্যবহার করতে পারি ইউনিকোডের মাধ্যমে? কেউ টিউশনি করাও না? এক কথা বলো না। ইউনিকোডের মাধ্যমে আমরা 65,536টা ইউনিক ক্যারেক্টার ডিফাইন করতে পারি। তো এক্সএমএল ইউনিকোড ফলো করে মানে সাপোর্ট করে। এটা আসলে অন্যান্য যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলোও করে। এখন প্রায় সব জায়গাতে ইউনিকোডই ফলো হয়, কারণ দুনিয়ার যত তাবৎ ল্যাঙ্গুয়েজ গুলো আছে ইউনিকোড দিয়েই আসলে এখন ফরম্যাটেড হয়ে থাকে। তো আমাদের লেস দেন 1 মিনিট আছে, আজকে এই পর্যন্তই। আমি মনে হয় আরো একটা বানিয়েছিলাম